ফোর্থ সেমের ফার্স্ট গল্প হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায় উৎস লেখ পরিচয় পত্রিকায়। পরিচয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় নামে তিনি লিখতেন, প্রকৃত নাম কিন্তু আগেও তোরা পড়েছিস মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বটে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাঁকুড়ার বিরাট বড় একটা যোগ আছে, তোদেরকে কোথায় কোথায় হয়তো বলেছিলাম। মানিক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্টুডেন্ট ছিলেন। তখন অবশ্য খ্রিস্টান কলেজ নাম ছিল নাই, তখন ওয়েলেসলিয়ান কলেজ নাম ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় মানে আমি নিজে খ্রিস্টান কলেজের স্টুডেন্ট, একটা বিরাট একটা কাহিনী বলিনি তোদেরকে, যে আমি বাংলা ডিপার্টমেন্টের ছেলে, আসলে বাংলা ডিপার্টমেন্টে যে আমি প্রতিটা বেঞ্চে লেখা কইতাম যে কোথায় মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় লেখা আছে মানিক, বা কেউ লিখেছে মানকাই লিখেছি কেউ, বা কেউ প্রবোধ লিখেছে বা কিছু, আমি খোঁজার চেষ্টা করতাম যে মানে কোন বেঞ্চে বসতো, কারণ কিছু বেঞ্চ আছে যে বেঞ্চগুলো বহু পুরাতন এবং দরজাগুলো তো দেখেই বুঝতে পারবি কোনোদিন খ্রিস্টান কলেজ গেলে ওগুলো ওই 100 বছরের পুরাতন জিনিস। তো আমার প্রতিদিন মনে হতো যে এই বেঞ্চটাই বসতো, এইখানেই বসতো। তবে সেকেন্ড ইয়ারে মানিক বন্দ্যোপাধ্যায়, তখন 2008 সাল, সেকেন্ড ইয়ারে পড়ি আমরা, তখন শুরু হয়েছে সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই সময় শতবার্ষিকী অনুষ্ঠান হচ্ছে তখন। সেই সময়তে জন্মশতবার্ষিকীতে আমরা তখন কি করছি, 2008 পড়ছে, 1908 থেকে, তো আমরা অনুষ্ঠানটা আয়োজন করছি, মানে সেই বিরাট আয়োজন, এলাই ব্যাপার, বিরিয়ানি টিরিয়ানি খাওয়াটা সব আমাদের হাতে কন্ট্রোল, প্রচুর টাকা, খ্রিস্টান কলেজের টাকা বরাবর অনেক বেশি। তো সেই বিরাট আয়োজনের মাধ্যমে আরেকটা জিনিস বিরাট বড়োভাবে জানলাম, মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের লোক ছিল। বাংলার বেঞ্চে লিখতে যাবে কি এখানে কেউ, তো ওটা পরে জানি যে আমি ম্যাথের লোক ছিল, বিজ্ঞান মনস্ক, মার্কসিজমে বিশ্বাসী, মানে সিপিআই বা সিপিআইএম যেটা আমরা বলি, সেই এখন যেটা বলি মার্কসিজম মানে শ্রমজীবী, কিন্তু বহু শ্রমজীবীদের অধিকার নিয়ে যারা মূলত কথা বলে আর কি, বর্তমান যুগের পার্টি পলিটিক্সের সঙ্গে জড়া আছে না, কারণ এরা মার্কসিজমের কতটুকু মনে রাখতে পারি যে ভগবান জানে। এরা শুধু করে আদর্শ বোধ হয়তো জানে নাই, আর সেই আদর্শ ভারতবর্ষে টিকবে নাই, কেন আমি বারবার বলেছি ভারতবর্ষ হচ্ছে মানে সনাতন ধর্মের ধ্বজাধারী দেশ, সেখানে মার্কসিজম বলে যে ঈশ্বর নাই, ওটা প্রথমেই অমিট, জিরো, শূন্য, মাইনাস, মহাশূন্য। তাহলে এরপর আমি যেটায় আসি সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ রচনাতে যুক্তিবাদীতে পাবি। এই রচনাটাতে একটা ভুতুড়ে কাণ্ড পাবি, বহু ভুতুড়ে কাণ্ড। অনেক রচনাতে শেষ পর্যন্ত একটা যুক্তি দিয়ে পর খাড়া করি যে এখানে তুই যেমনভাবে নিবি সেইভাবে এন্ড হবে গল্পটা। তুই যদি ভাবিস যে একটা লজিক্যাল দিয়ে দেখাচ্ছে এই যে, কিন্তু তোদের কাছে ওপেন এন্ডেডভাবে ছেড়ে দিবে। আমি তোদেরকে বলবো যে যুক্তিবাদীটাকেই মূলত বলতে চাইছে যে এই হওয়ার জন্যে গ্রামাঞ্চলে এই হয়েছে, কিন্তু তোকে এটা অ্যাজিউম করে নিতে হবে, স্পষ্ট করে বলে নাই। সেই ছোটো গল্পের বৈশিষ্ট্য নেই, শেষ হয়ে হইল না শেষ, এখানে তোকে স্পষ্ট বুঝিয়ে নিতে হবে। তুই যদি ভাবিস যে এটা নিখাদ সাসপেন্স গল্প, তাহলে সাসপেন্স। তুই যদি ভাবিস যে না এটা কুসংস্কারের বিরুদ্ধে সাসপেন্সের মাধ্যমে সমাজের কুসংস্কারকে আঘাত করেছে, তাহলে সেইটাই গল্পটা শেষে আমরা সেটা বুঝতে পারবো। দেখ, হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মোজা পুকুরের ধারে একটা মোজা গজারি গাছ বহুকাল থেকেই দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের অব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে থাকতে দেখা গেল। মাথাটা আড়চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটি খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলে সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকেদের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়ানোর জন্য, মানে বাচ্চার জন্ম দিবে তার জন্য বাপের বাড়িতে ফিরে এসছে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটা জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বলা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা কে যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল।
বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে, সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা হয়ে গিয়েছিল? মানে সবাই সন্দেহ করছে যে শ্বশুর বাড়িতে যাওয়াকালীন কি কোনো রকম কোনো কাণ্ডর সঙ্গে জড়িত ছিল, যার ফলে এখানে মৃত্যু ঘটেছে। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো। তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উড়তে উড়তে মুচড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে এসে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিটায়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন করে মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পরে নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়িয়ে দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠোনে আছড়ে পড়া হাত পা ছুটতে ছুটতে দামিনী দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়ায় যেমন গুমরে গুমরে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলের মাস্টারি করে। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার পাস না করা। মানে তখনকার দিনে অনেক মানুষ নিজের মতো পড়াশোনা করেও ডাক্তারি করতো, তাহলে তো ধীরেনও সেরকম। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার পাস না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিনে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এই সব আরম্ভ করেছিল। গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। মানে সংসারের দায় পড়ার পরে আর অতটা সমাজ কাজে উদ্যোগী হতে পারছে না। নাহলে ধীরেন কিন্তু কী বটে, সমাজের উদ্যোগী ছেলে বটে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার, আমি চিকিৎসা করতে পারি। তবে কি জানেন, আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল। তিনিই বললেন, ডাক্তার কী হবে, তুমি আমার কথা শোনো বাবা, নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গাঁয়ে যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করলো, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। কুঞ্জ মানে বুঝতে পারছিস কে? কুঞ্জ হচ্ছে ঝাড়ফুঁক করে, মানে ও হচ্ছে ভূত তাড়ায় এরকম। আর এখানে ভূত চেপেছে এই ধরনের একটা অনুমান গ্রামের লোক করেছে। বহু লোক বলে, কিন্তু এরকম বাস্তব দৃষ্টান্ত আছে, বা সেটা সবই সাইকোলজি মানতেই পারিস। আমার খুব কাছের লোক কিন্তু সামনে থেকে দেখি যে কোনো মেয়ের উপরে এরকম কিছু ভর হয়েছে, সে কিন্তু একটা তার থেকে দ্বিগুণ ওজনের লোককে এক হাতে মানে ছিটকে ফেলে দিতে পারিস। এইটাকে তুই সাইকোলজিক্যাল পাওয়ারও ধরতে পারিস বা ভৌতিক কাণ্ডও ধরতে পারিস। সাইকোলজিক্যাল পাওয়ার কোন সূত্রে আমি বলছি, তোর হিউম্যান ব্রেনে এত পাওয়ার আছে যেখানে তুই হিমালয়ের উপরে থেকেও ধ্যান তপস্যা করে দিচ্ছিস খালি গায়ে। এরকম আমরা ভিডিও পেয়েছি আমাদের সনাতনী সন্তের। আবার এমনও লোক পাচ্ছিস যে বৌদ্ধ মঙ্ক পাচ্ছিস যে জীবন্ত অবস্থায় নিজের গায়ে আগুন দিচ্ছে এবং কোনো লাফাচ্ছে না, দৌড়াচ্ছে না। তার মানে সেখানে মানসিক শক্তিতে কারো ছিটকানোই যেতে পারে, কিন্তু তোর উপরে ডিপেন্ড করছে ওটা ভাববে সত্য কিনা মিথ্যে। আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি দুটো এন্ডেই খোলা। দেখ, নবীন আমতা করে বলল, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় নাই।
সরি এখানটা পড়লাম না। ধীরেন বলল, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায় এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? আচ্ছা, ধীরেনকে বোধ মনে আছে তো? ধীরেন হচ্ছে মাস্টার পাশের গ্রামে, শুভ্রার দাদা, আর ডাক্তারি করে, পাস করা লয়, পড়াশোনা নিজে করে ডাক্তারি করে। বয়সে নবীন আমতা আমতা বললো, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো। বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়েছিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাঁঝে ভয় করেছেন সহজে ছাড়বেন না। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবেই শেষ তক। কুঞ্জ মাঝি সাথে তো চালাকি চলবে না, মানে যেমন তান্ত্রিক এসে বলে না, তুই আবার শরীরে আছিস, তোকে ছাড়তে হবে কি করে। আচ্ছা, ঘরে দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনী এলো, চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ায় একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধারে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুল টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, র বাছাধন র, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য রাখতে পারলো না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠোনে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচে লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধি অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমায় ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। তো কুঞ্জ মানে মনে আছে তো, তান্ত্রিক বা সেই ভূত তাড়াবে যে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটো শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এমন সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোজ শব্দে কুঞ্জর বোঝো চোখে শব্দে, মানে চোখটাই খুলতে পারছে না বেদনায়, কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখে ধীরে ধীরে নিস্ফরিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল, তুই কে? আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। শুভ্রাকে যে খুন হয়েছিল, আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো হে, আমায় মেরো না। নবীন দাওয়ায় এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ হলো, কে খুন করেছিল শুধোও না কুঞ্জ। ওহে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞাসা করতে হলো না, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে আর এ ছড়া ছাড়া আর কোনো জবাব বার হলো না। যে শুভ্রা এবং সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে।
তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পড়া ধরেও আর তাকে বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়ে এই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সবাইকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। কৈলাস খুঁটি বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুড়িয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্য বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? বলছি, শুধু কি জ্যান্ত মানুষই মারে? মরে পর ভূত হয়ে যদি বলাই এসে মারিছে, সেটাই লজিক্যাল দেখাচ্ছে এখন। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর তার উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খোটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। মানে বলতে চাইছে, একজন মারা গেলে 1 বছরের মধ্যে যদি শ্রাদ্ধ শান্তি না করে, তখন সে প্রেত হয়ে সেই পাওয়ারটা পায় যে মানুষকে হাত দিতে পারে, নাহলে পারে না। এটা কে বলছে? কুঞ্জ। কেন কুঞ্জ বলছে? একটু আগে ঘোষাল বলে দিয়েছে ওর কথাটা, তাহলে কুঞ্জ নিজে না বললে তো আর অথেন্টিসিটিতে প্রমাণ হয় না, ও তো কিছু একটা কথা বলবে। যাই হোক, না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরের দিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ, অসংখ্য রসালো পাতা, বর্ণাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি হয়ে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হওয়ার অবসরেই সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো, একমাত্র এই ভাবনা থেকে অন্যমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের আর তার এক প্রাচুর্য। এখন সে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে কটমটো করে। শান্তি হচ্ছে কি? ধীরেনের স্ত্রী। কটমটো করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হয় তোমার, আমায় কিচ্ছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পরে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুরের তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে
বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের বাড়ি সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এই মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেকের শেষে বাড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফিস করছে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুরবাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই তো ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইনে খাটেন, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনার ঝক্কি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠেছে। চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে কি না হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরলেই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলের ছেলেমেয়েদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে আবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠোন বেরিয়ে পড়ল। মাজা বাসন হাতে নিয়ে শান্তিঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাস ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে, কে? মানে ধীরেন যে কুসংস্কারে বিশ্বাসী ছিল না, সেও কিন্তু ধীরে 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 ওই জিনিসটাকে সত্য ভাবতে শুরু করছে। শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উটি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞেস করলো, কোথায়, কে, কোনখানে? বাস ঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টার বাবু বাস কাটছি। কে তোকে বাস কাটতে বলেছে? মানে সব কিছুতে ভয় লাগছে, দিয়ে বিরক্ত হয়ে গেছে। শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাস কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘরের পথে আড়াআড়ি ফেলে রাখতে। মানে ওই সংস্কার আছে যে বাস এরকম ফেলে রাখলে ভূত ডিঙিয়ে পেরোতে পারে না। ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি যেন আবার ভুল করে বাসটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যের আগেই শান্তি আজকাল রাঁধা বাড়ার ঘরকন্না সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘাটের চৌকাঠ পার হয় না। ছেলেমেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলেমেয়েদের আলাপ শোনে। ছোট পিসি ভূত হয়েছে, ভূত নয় পেতনি, বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আতকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দু ধারের বাঁশ ঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলাবাগান, সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মোরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলো। না। তবে বাসটা পেতে দাও। বাস পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল হোক,
শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যা প্রদীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ায় হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। ঘরে আসবে না? না। দেখ চলে অন্ধকার হওয়ার আগেই কুয়াশার প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আগাছা ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলো। না। তবে বাসটা পেতে দাও। বাস পাততে হবে না। শান্তি কয়েকটা মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়ে গেছে, টকটকে লাল হোক। শোবার ঘরে আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাসটা পেতে দিল। কাঁচা বাসের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এই বাস ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাস পর্যন্ত এসেই ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলেমেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাটুকু মুছে যায়নি। 2-3টে তারা দেখা দিয়েছে। আরও কয়েকটা দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে দেখা করতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। মানে ধীরেন হচ্ছে ভাই, মনে রাখবি। শুভ্রার ওই কাহিনী শুনি যে তার কিন্তু মন বিচলিত। সে চাইছে যদি সত্যিই বটে তাহলে 1% চান্স থাকলে আমি বোনের সঙ্গে যাই দেখা করবো। চোরের মতো ভিটে থেকে নেমে বাস ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাসের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্তমাখা। ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো। বাস ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে? পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না। বাস সরিয়ে দাও। বাস ডিঙোতে পারছে না। মাটিতে শোয়ানো বাস। শান্তির আর একটু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। মানে কাঁদতে শুরু করলো। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুন পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই? বল তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি। কার আত্মা ধীরেনের মধ্যে এলো? বলাই চক্রবর্তী। এরপর তুই লজিক্যাল সেন্সে ভাবতে পারিস যে একটা জিনিসকে বারবার ধীরেন ভেবেছে, তার জন্যে সেই জিনিসটা তার মনের মধ্যে হাবি হয়ে গেছে। পাগল কিভাবে হয়? অনেক পাগলকে তো তুই দেখেছিস রাস্তার ধারে ঘুরে বেড়াতে। অনেক পাগলকে আছিস আবল তাবল কথা বলতে দেখেছিস। কেউ হয়তো বিজ্ঞানের কথাও বলে, বড় বড় বিজ্ঞানের কথা বলে, ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে। কেউ পাগল মদ খেলেও বলে আর পাগল হয়ে বলে। তাহলে সেই সেই মূলত কে কন্ট্রোল করছে তাকে বল? ব্রেনের সার্টেন জায়গা আছে যেটা নর্মাল ব্রেনের থেকে ড্যামেজ হয়েছে বা পার্টিকুলার স্টেটে চলে গেছে, যার ফলে সেটা বারবার বলছে। সেরকমভাবে ব্রেন হয়তো এতবার শুভ্রার ব্যাপারে ভাবার ফলে ধীরেন যেহেতু তার দাদা ছিল এবং বোনকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেও, তাই তার মনে
একটা ধারণা জন্মে গেছে, যখন সে সেই অন্ধকারে সেই সিচুয়েশনে সেই জায়গায় পড়েছে, তার ব্রেনের সেই পার্টটা ট্রিগার্ড করেছে এবং পরবর্তীকালে সেও ভাবতে শুরু করেছে তার মধ্যে আত্মা ঢুকে গেছে, তার মধ্যে আত্মা বারবার বারবার সে মনে করতে পারে। এটা একটা তুই লজিক ভাবতে পারিস। আর দ্বিতীয় ভাবনা তো ভাবতেই পারিস আত্মা আছে, নিখাদ ভূতের গল্প। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের ট্রেড যদি দেখিস তাহলে বুঝতে পারবি মানিক বন্দ্যোপাধ্যায় যেহেতু মার্কসিজম ফ্রয়েডীয় মনোভাবে বিশ্বাসী ছিল, তো তাহলে বুঝতে পারবি যে এখানে মূলত গ্রামীণ কুসংস্কারের কথাটাই বলতে, যে একটা জিনিসকে বারবার 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 ভেবে পর সেটাকেই অন্তর্জাত করি না। যেমন তুই যদি একটা কুসংস্কারকে বারবার ভাবিস যে এইটা করলে পজিটিভ হবে, আর এইটা